বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। তো আইব্রোটা দেখে মনে হচ্ছে আজকে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো যাই হোক, আগের দিন লাস্ট যেই ভিডিওটা করেছি সেটা তোমরা প্রত্যেকে অবশ্যই দেখবে। হ্যাঁ, ডাইরেক্ট টাইটেল আর থাম্বনেলে চলে যাচ্ছি। রত্না খান কি বলবো তোমাদের, ওর সাথে কোনো দিনও আমার সদ্ভাব ছিল না, ঠিক আছে? আমি যখন ছোট ছিলাম না বন্ধুরা, দুঃখের কথা কি বলবো তোমাদের, ও একটু কোলে পর্যন্ত নেয়নি কোনোদিনও, জানো তো। ও এতটাই আমাকে মানে মানে অসহ্যকর ছিলাম ওর চোখে। হ্যাঁ, কোনোদিনও একটু ভালো ব্যবহারও করেনি, কোনোদিনও কিছু এনে খাওয়াও নি। হ্যাঁ, কি সব সময় শুধু খারাপ ব্যবহার আর খারাপ ব্যবহার। ছোটবেলায় আমাকে কোলে পর্যন্ত নেয়নি। আমি যখন নাকি কোথাও ঘুরতে টুরতে যেতাম তখন আমি ওর আঁচল ধরে হাঁটতাম, ঠিক আছে? রত্না খানের আঁচল ধরে হাঁটতাম। ও কোনোদিনও আমাকে হাত ধরেও কোথাও নিয়ে যায়নি আর কোলে করেও কোথাও নিয়ে যায়নি, আমি যখন ছোট ছিলাম, ঠিক আছে? সব সময় ওর সাথে বাড়িতে খিটির মিটির লেগেই থাকতো। তারপরে রত্না খান কি আমার ছোটবেলাটা পুরো স্পয়েল করে দিয়ে গেছে, জানো তো। কারণ ওর সাথে কোনো কথাই আমি ছোটবেলায় শেয়ার করতে পারতাম না। সেই সুযোগটা বাইরের লোকে নিত, ঠিক আছে? কেন নিত না, সবাই তো জেনে গেছিল যে রত্না খানকির সাথে আমার একটা তিক্ততার সম্পর্ক। হ্যাঁ, ওর সাথে কোনোদিনও ভালো রিলেশন ছিল না আমার, ঠিক আছে? মানে মানে সব সময় ও যাওয়ার আগে অবধি ও বলতো তুই মর, আমিও ওকে বলতাম তুই মর। খিস্তি গালিগালাজ, এমন সমস্ত কথা আমি বলতে পারছি না। ওই রেড লাইট এরিয়াতেও মনে হয় এত খারাপ বাজে কথা হতো না, ঠিক আছে? ওর সাথে যেরকম উত্তপ্ত বাক্য বিনিময় হতো, তো আমার ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমার বেশ অনেকটা সময়, জীবনের অনেকটা সময় কেটে গেছে। তারপরে আবার কি বলতো, যে ও যেহেতু একটা চাকরি করতো, রত্না খানকে একটা যেহেতু চাকরি করা মেয়ে ছিল, সেহেতু খুবই একটা ভালো ইয়ে পেতো, মোটা স্যালারি পেতো, ওই 50,000 টাকার কাছাকাছি স্যালারিটা। তো সেই জন্য ও ওর কথাতেই সবাই ও যেটা বলছে, ও হ্যাঁ বলছে যেটা, সেটা সবাই হ্যাঁ করতো। ও যেটা না করছে সেটাই সবাই না করতো। ওর কথাতেই ওর সুরেই সুর মেলাতো, ঠিক আছে? তো ওর টাকাগুলো সমস্ত দিত ওর মাকে, ওর দুখানা বোন আছে তাদেরকে। বোন একটা দিদি একটা বোন, যখন বেঁচে ছিল, ওই কালনাগিনীটায় যে পরলোক গমন করেছে, সে যখন বেঁচে ছিল তাকে দিত, দিদিকে দিত, মাকে দিত। তারপরে সংসার খরচ সেরকম খুব একটা বেশি দিত না, সংসার খরচ দিত মাত্র 2,000 টাকা, ঠিক আছে? সেটা দিত তার হাজবেন্ডকে 2,000 টাকা করে। এটা আমি শুনেছি, এটা আমার শোনা কথা, ঠিক আছে? সংসারে 2,000 টাকা দিয়ে বাদ বাকি সব ওদেরকে দিত, বাপের বাড়িতে দিত। তারপরে নিজেও প্রচুর জিনিস কেনাকাটা করতো, শাড়ি কিনতো, চুড়িদার কিনতো, সোনার গয়না করতো লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে করতো। বলেছিলাম না, রত্না খানকির চুটা যখন নাকি আলমারি খুলতো না, আমাকে কি বলতে জানো তো, যে কুটু তুই একটা কাজ কর, ঘর থেকে বেরো, আমার একটুখানি দরকার আছে এই ঘরে করে। ওই আলমারিতে অনেক সোনার গয়না থাকতো, রত্না খানকি যখন ছিল, কারণ ও যা স্যালারি পেতো, একটা 50,000 টাকা, আজ থেকে 18-19 বছর, 18-19 কি তারও বেশি, ওই 20 বছর আগেই ধরো, নয় 20 বছর আগে। হ্যাঁ, ও যেহেতু এতগুলো টাকা পেতো, তাহলে ও নিজের শখ পূরণ করতো, শাড়ি কিনতো, ভালো ভালো দামি দামি মাছ খেত, হ্যাঁ, ড্রিঙ্ক করতো। ও ওইটার আমি পরে আসছি, হ্যাঁ, কারণ আমার ফোনের যেহেতু একটু সমস্যা আছে, সেহেতু ও যে ড্রিঙ্ক করতো না ঘরের মধ্যে বসে, সেগুলো আমি পরে বলবো তোমাদেরকে, ঠিক আছে? ও ড্রিঙ্ক করতো, এই ব্যাপারটা এত তাড়াতাড়ি না সব বলবো। ফোনে একটু অসুবিধার কারণে তোমাদেরকে ওই বিষয়টা খোলসা করতে পারছি না। তো যাই হোক, তো প্রচুর জ্বালিয়েছে, প্রচুর জ্বালিয়েছে। আর খানকি মাগি তুই কি বলছিস ফোনে?
যে আমি যাতে স্বাভাবিক হই। হ্যাঁ, তুই তো নিজেই একটা অস্বাভাবিক। একজনের কাছে বলছে কি বলতো, মানে ফোনে একজনের কাছে বলছে যে ওকে স্বাভাবিক করো, মানে আমাকে যেন স্বাভাবিক, মানে একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে যেন সে যেন আমাকে স্বাভাবিক করে। এই বেশ্যামা ভীষণ নরত্নক্ষণ কিচ্ছু। হ্যাঁ, মানে বেশি কিসে শ্মশানের দিকে তো পা বাড়িয়ে রেখেছিস। 60 বছর হয়ে গিয়ে তো শ্মশানের দিকে পা বাড়িয়ে রেখেছিস। আমি আবার কি স্বাভাবিক হবো রে? আমি আবার কি স্বাভাবিক হব? হ্যাঁ, তুই নিজে কি? তুই তো নিজে একটা ডাইনি, তোর মধ্যে একটা প্রেতাত্মা ভর করে আছে। হ্যাঁ, না বলছে যে তুই তো নিজেই একটা অস্বাভাবিক, তো নিজেই একটা অস্বাভাবিক। হ্যাঁ, নাহলে কি তোর বাবাটাকে সাধের লোকে মেরে ফেলে রে? তোর বাবাটাকে সাধে মেরে ফেলে, কেন মেরে ফেলেছে জানিস? যে এই যে তোরা যে এই তিন বোন যা হয়েছে, তিন বোন যা হয়েছে, মানে 4 নম্বর যাতে পৃথিবীতে জন্মগ্রহণ করতে না পারে না, সেই জন্য তোর বাবাকে একদম মানে টপকে দিয়েছে। বুঝতে পেরেছিস তো? তোর বাবা থাকলে আবার ওই রেখা সরকারের সাথে আবার রেখা সরকার, ও বাবা রেখা সরকার তো আবার পরিমলটাকে নিয়েও পরে আবার বাইরের হাজার নাগরও জুটিয়েছে। মানে আছে মানে ছিল, আছে কি বলছে, সরি, ছিল। হ্যাঁ, মানে মানে না হলে কি তোদের মতন, হ্যাঁ, তোদের মধ্যে একটা মায়া আছে, তোদের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, তোদের মধ্যে স্নেহ আছে, তোদের মধ্যে মমতা আছে, কি আছেটা কি? তোদের তিন বোনের মধ্যে কি আছে? মানে যে চলে গেছে তাকেও আমি ছাড়বো না। হ্যাঁ, কি আছেটা কি রে তোদের মধ্যে? হ্যাঁ, তোরা তোরা তো নিজেরাই অস্বাভাবিক, তোরা তো নিজেরাই অস্বাভাবিক। হ্যাঁ, তো আরেকটা কথা আমি ইনক্লুড করছি, ও যে এই কথাটা বলেছে আমাকে, যে তোমরা মানে টাইটেল আর থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে মানে বলেছে যে ওকে স্বাভাবিক করো। আরেকটা কথা, ও দিন কয়েক আগে ফোনে বলছে যে আমি নাকি ওকে বাজে আদা পাঠিয়েছি। মানে ওর একজন চেনা পরিচিত আদাটা কিনেছে, ঠিক আছে, আদাটা কিনে এনেছে, বাড়িতে এনেছে। এবার আমি বলছি যে ফ্রিজে তো আদা নেই, আমি একটুখানি আদা আমাকে দিতে পারবে করে? আমি প্যাকেটটা সামনেই ছিল, আমি ঠিক আছে, আমার তো ফ্রিজে আদা নেই, আমার অল্প একটু আদা হলেই হয়ে যাবে। তো আমি প্যাকেটটা খুলে মানে একটা আদা তুলে নিয়েছি, ঠিক আছে, ভাঙাচোঙা তো করা যাবে না। তোমার যেই আদাটা লাগবে, ছোট হলে ছোট, সেটা বড় হলে বড়, সেই একটা আদার আমি তুলে নিয়েছি, বাকিগুলো দিয়ে দিয়েছি। আমি বলছি বাবা কিরম হবে না হবে, আমি আদা বেশি ঘরে রাখবো না, ওই একটা হলেই আমার হয়ে যাবে। পুরো একটা আদা নিয়েছে, আর বাদ বাকি আদা আমি প্যাকেটে করি। ওই বেশ্যামাগি খানকি মাগিটা বলছে আমি নাকি নিজের জন্য ভালো আদাটা নিয়ে ওকে নাকি আমি বাজে আদাগুলো প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু জুতোর বাড়ি মেরে না মুখ ফাটিয়ে দেবো, বুঝলি তো? আমার ওরকম মানসিকতা থাকবে কেন? আমার ওরকম মানসিকতা থাকবে কেন? আমার ঘরের জন্য আমি একটা আদা রেখে আমি বাকি আদাগুলো দিয়ে দিয়েছি। একটা দেখ আমি কোনো ভাঙাচোঙা করিনি কিন্তু, তাহলেও তুই বলতে পারতিস যে কেন আদাটা ভেঙেছে, কি করেছে, ভাঙাচোঙাও করিনি কিন্তু। আমি জাস্ট একটা আদা তুলে রেখেছিলাম। হ্যাঁ, একটা আদা তুলে তারপরে বলছি যে ঠিক আছে আর তো লাগবে না, যাও নিয়ে যাও। বলছে যে আমি নাকি খারাপটা ওকে দিয়েছি বেছে বেছে ইচ্ছাকৃতভাবে। কথাটা বোঝে, আপনি কি ইচ্ছাকৃতভাবে ওকে খারাপ আদাগুলো দিয়েছি আর আমি ভালোটা আমি নিজের কাছে রেখে দিয়েছি, এইরকম কথা বলছে। তখন এটা শোনার পর আমি তখন বলছি কি যে ও আমি খারাপ আদা পাঠিয়েছি, তোর বাবার বীর্যটাই খারাপ, এই কথা বলেছে আর ওর সাথে সাথে ফোন রেখে দিয়েছে। ঠিক বলেছি, ঠিক বলেছি, তোর বাবার বীর্যটা খারাপ। দেখেছিস তোর বাবাকে? পরিমল নাকি আরো আরো অন্য কোনো কেউ তোর বাবা? দেখেছিস তুই যাকে প্রণাম করিস সেই তোর বাবা, নাকি আরো অন্য কোনো বাবা তোর মার পাঠিয়েছিল? দেখেছিস? খবর নিয়েছিস? তাই যদি হয়, আমি যদি তোকে খারাপ আদাগুলোই পাঠিয়ে মানে ইচ্ছাকৃতভাবে বেছে বেছে, মানে তোর কথা ইচ্ছাকৃতভাবে বেছে বেছে দিয়েছি, তা তুই এই আদাগুলো আমাকে রিটার্ন করে দিসনি কেন? হ্যাঁ, এই আদাগুলো আমি তো তোকে খারাপ আদাটা দিয়েছি মানে ইচ্ছাকৃতভাবে, তুই আদাগুলো তাহলে রিটার্ন করে দিসনি কেন? এবারে এটা বল। হ্যাঁ, তো মানে ওই আদাগুলো কিন্তু বন্ধুরা খুব ভালো আদা ছিল, ঠিক আছে। এক একটা আদা হয় না যে গায়ে একটুখানি দাগ দাগ মতো, মানে একটুখানি চাচলে যেরকম হয় না, একটুখানি কোনোভাবে কিছু দিয়ে চাচলে যেরকম হয়, ঠিক সেরকম ছিল ওই আদার গাটা। ও সেটাই বলছে যে আপনি একটু বাজে আদা, ও তো কিনেছে, মানে যে আদাটা কিনেছে সে তো সেরকম আদাই কিনেছে, সে তো সেরকম আদাই কিনেছিল, আমি আবার কি খারাপ আদাটা ওকে দেবো? হ্যাঁ, মা কিছু দিস না, তুই তাহলে আদাটা রিটার্ন করে দিলি না কেন?
ওটা দিয়ে আমি কাজে লাগিয়ে দিতে পারতাম, খারাপটা আমি দিয়েছি না, খারাপটা আমি না হয় একটা কাজে লাগিয়ে দিতে পারতাম। আমি তো কোনো জিনিস নষ্ট করি না, না হয় যে কোনো রান্না দিয়ে দিতে পারতাম আদাটা, রিটার্ন করলি না কেন? খারাপটা তুই রিটার্ন করলি না কেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা হলে কি করতে? তোমরা হলে নিশ্চয়ই কেউ যদি তোমাকে খারাপ জিনিসটা পাঠাতো রিটার্ন করে দিতে, করতে তো। তো মানে এই ধরনের যে আমার নামে যে বদনাম করছে, মানে তোমরাই বিচার করো, ও যে এই ধরনের কথা বলছে, এই ধরনের যে আমার নামে বদনাম করছে, সেটা কি ঠিক? আমি কি ইচ্ছা করে ওরকম করব? ইচ্ছা করে ওরকম করব? আদাগুলো ও যা পেয়েছে, আদাগুলো আমিও তাই পেয়েছিলাম, ঠিক আছে? আর আমি যাকে মানে যার কাছ থেকে নিয়েছি তাকে বলেই নিয়েছি যে আমি এই একটা আদাই কিন্তু নিলাম। হ্যাঁ, তুই যে বদনামটা দিচ্ছিস না, তুই খুব অন্যায় করছিস, খুব অন্যায় করছিস। এই যে আমার নামে বদনামটা দিলি যে আমি ইচ্ছা করে বেছে বেছে তোকে খারাপ আদাটা দিয়েছি। হ্যাঁ, মানে এগুলো তুই পাপ করছিস, আর পাপিষ্ঠা তুই তো সারাদিনই পাপ করিস, তো একটু পাপিষ্ঠা। হ্যাঁ, তোর তো বোন প্রপঞ্জিরাও তোকে সম্মান দিয়ে কথা, আমি না হয় তোর শত্রু, ঠিক আছে, মানছি আমি তোর শত্রু, কিন্তু তোর বোন প্রপঞ্জিরাও তো তোকে সম্মান দিয়ে কথা বলে। কোন একটা লোকের কাছে তুই ভালো রে? হ্যাঁ, কোন একটা লোকের কাছে ভালো? লোকটাকে দেখা দেখিনি, লোকটাকে সামনে আন দেখি, লোকটার নাম বল দেখি, কার কাছে তুই ভালো? পাপিষ্ঠা একটা। বলবি যখন, মানে কথা মানে যখন কাউকে বলবি, মানে আমাকে বলে না, সে যাকেই বলিস না কেন, বুঝে চিন্তা ভাবনা করে কথা বলবি, ঠিক আছে? কথা বলার আগে না 5 বার ভেবে নিবি যে আমি যে কথাটা বলছি না, একটা মানুষের মানে কতটা, মানে তার কিরকম লাগতে পারে, তার কথাটা মানে বুকে কিরকম বাজতে পারে কথাটা। মানে অন্তরে আঘাত দিয়ে কথা বলাটা না বন্ধ কর, তোর ভালোর জন্যই বলছি। শ্মশানের দিকে তো 60 বছরে হয়ে গেছে, একদম পুরো চিতার কাঠের মতো হাড়গিল্লা হয়ে গেছিস। হ্যাঁ, কথাবার্তা মানুষকে ঠিকভাবে বলবি, ঠিক আছে? যে তোর কথা যেন কোনো মানুষ কষ্ট না পায়, ঠিক আছে? তোর কথা যেন কোনো মানুষ, আমি বলে না, কোনো মানুষ যাতে কষ্ট না পায় সেই বুঝে কথা বলবি। আর আমার নামে যেই সমস্ত কথাগুলো শুনিস না, সেগুলো প্রত্যেকটা কথা ভুয়ো, ঠিক আছে? তোকে যেই বাজাইম্মাটা বলে বাজাইম্মা, ঠিক আছে, সে একটা বাজাইম্মা। তোকে যেই বাজাইম্মাটা বলে না, হ্যাঁ, সমস্ত ভুল ইনফরমেশন দেয়, আর তোরা সেগুলোই বিশ্বাস করে নিস, ঠিক আছে? তোর কোনো রান্না না আমি খাই না, তোর কোনো রান্না আমি খাই না। জানি না এটা বললে তুই বিশ্বাস করবি কি না, কারণ যাকে আমি এত মানে ভিডিওতে একদম পুজো করে ছাড়ি, ভাজা ভাজা করে দিই, তার করে দিই, ফালা ফালা করে দিই, তার রান্না আমি খাবো? আমার সেরকম অবস্থা আপাতত হয়নি, ভবিষ্যতে কেউ বলতে পারে না, আমার সেরকম অবস্থা আপাতত হয়নি যে আমি তোর হাতে রান্না। হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনো বলেছি, তুই ভালো রান্না করিস, তোর প্রত্যেকটা রান্না অমৃত। হ্যাঁ, তোর অমৃত রান্না নিয়ে তুই থাক, তোর রান্না আমি খাই না এবং কোনোদিনও খাবোও না। আর তোদের বাড়িতে যখন গেছিলাম, সেটা তো পেটটা নিয়ে গেছিলাম, পেটটা তো আর বাড়িতে রেখে যায়নি, তাই জন্য খেতে হয়েছিল, মানে একরকম বাধ্য করেই খেতে হয়েছিল, ঠিক আছে? কারণ যেহেতু তোদের বাড়িতে স্টে করার ব্যাপার ছিল, সেহেতু পেটটাকে তো আর বাড়িতে রেখে যেতে পারি না, সেই জন্য তোদের বাড়িতে যেহেতু ছিলাম সেই হিসাবেই খেয়েছি, নাহলে কিন্তু খেতাম না। তার তোর কোনো রান্না খাই না আমি, ঠিক আছে? আমি প্রশংসাও করি, আবার তুই যেটা করিস সেটাও বলি এখানে। হ্যাঁ, তুই ভালো রান্না করিস, সেটা আমি সামনেও বলেছি, আমি আগের ভিডিওতেও বলেছি, আমি এখনো বলছি, তোর প্রত্যেকটা রান্নাই অমৃত, কিন্তু খাই না, আমার রুচিতে বাধে। তোর রান্না খেতে রুচিতে বাধে, তুই যার জন্য পাঠাস সেই তোর রান্না খায়, বুঝতে পেরেছিস? আর মানে কালারটা দেখে তো মানুষের একটা আইডিয়া হতে পারে তো, মানে একটা কালার, একটা গেস্টার, যাই বলিস না কেন, তো সেটা দেখেই আমি বুঝতে পারি যে না, তোর রান্না সবই ভালো হয়। সবই, একটা দুটো না, স্পেশালিটি বলে কিছু নেই, তো সব রান্নাই ভালো, ঠিক আছে? তুই যার জন্য পাঠাস সেই খায়, আর আমি তোর কোনো রান্না ছুঁয়েও দেখি না, চেখেও দেখি না, বোঝা গেল? আর রত্না খান, স্বাভাবিক তুই হ না, তুই হ না, তুই যেই সমস্ত কথাগুলো বলিস না, ওগুলো যারা তন্ত্র সাধনা করে তারা বলে, ঠিক আছে? যারা তন্ত্র সাধনা করে তারা ওই সমস্ত শব্দ বলে, তুই নিজে আগে স্বাভাবিক হয়ে দেখা, ঠিক আছে? আমি তোর মতন ওরকম এরকম দরজা জানলা বন্ধ করেও থাকি না, তোর মতন ঘরে পাগলামিও করি না, তোর মতন
যা খুশি তাইও করি না। হ্যাঁ, তোর মতন সারাদিন পাগলামি করে বলিও না যে লোকনাথ বাবা আমার জানান দিয়েছে, লোকনাথ বাবা আমার ঘরে এসেছিল, লোকনাথ বাবা আমার স্বপ্নে এসেছিল। হ্যাঁ, তো তুই, হ্যাঁ, আমার সম্পর্কে কোনো কথা বলবি না, আমার সম্পর্কে কোনো কথা বলবি না। তুইও আমার কেউ না, আমিও তোর কেউ না, ঠিক আছে? মানে তোর মানে সাহস হয় কি করে, তোর সাহস হয় কি করে তুই বলছিস যে ওকে স্বাভাবিক করো? হ্যাঁ, তুই নিজে একটা অস্বাভাবিক হয়ে তুই স্বাভাবিক করতে এসছিস। হ্যাঁ, আমাকে স্বাভাবিক করতে এসছিস। তুই নিজে কি করিস? তুই নিজে কি করিস? লোকে, পাঁচটার লোক কাকে অস্বাভাবিক, তুই আর আমি পাশাপাশি দাঁড়ালে কাকে অস্বাভাবিক বলবে? তোকে অস্বাভাবিক বলবে না আমাকে অস্বাভাবিক বলবে? কাকে অস্বাভাবিক বলবে? হ্যাঁ, লজ্জা করে না? তোর মাকে, তোর পরলোক গমন করা বাবাকে, মানে ওটা জানি তোর বাবা ছিল না, কারণ তোর মা তো একাধিক নাগরদের সাথে নাঙ্গিপোনা করে তোদের 3 বোনকে জন্ম দিয়েছে। জানি ওই পরিমল তোর বাপ ছিল না, মানে সো কল্ড লোক দেখানো সামাজিক। হ্যাঁ, তো যাই হোক, তো ওই পরিমলকে, স্বর্গীয় পরিমলকে এত গালাগাল তোর মাকে, তোর মা তো মানে যাবে যাবে, মানে মানে আমি চাই না যে যাক, তুই যাবি, তুই সবার প্রথমে যাবি, তারপরে দিদি যাবে, তারপরে তোর মা যাবে। বুঝতে পেরেছিস তো? বুড়ি রেখা সরকারের এটাই হচ্ছে একটা বড় শাস্তি। ছোট মেয়েটাকে যেরকম দেখেছে চিতায় শুতে, তেমনি মেজো মেয়েটাকে দেখবে, মেজো মেয়ে হয়ে গেলে আবার বড় মেয়েকে দেখবে, তারপরে নিজে যাবে। ঠিক আছে? তোর কি দিদা, তোর যখন দিদা ছিল সব ছেলেরা এক এক করে মরে যাচ্ছিল, একটা মা হয়ে চোখে দেখছিল, ঠিক তোর মায়েরও সেম কেস হবে, তোর মায়েরও সেম কেস হবে। হ্যাঁ, মানে তোরা হচ্ছিস একটা পাপিষ্ঠা, তোরা হচ্ছিস পাপিষ্ঠা, বুঝতে পারলি তো? একটা বাচ্চা বাড়িতে না থাকলে বাড়িটা না শূন্য লাগে, সেটা তোমরা যারা শুনছো তারা প্রত্যেকে আমার সাথে অ্যাগ্রি করবে। ঠিক আছে? মানে বাচ্চাই তো ঘর আলো করে থাকে, ঘর আলো করে রাখে একটা বাচ্চা। কিন্তু এই রত্না খান কি চাইতো কি বলতো? আমাকে বোর্ডিং এ দিতে, আমাকে কোথায় বাইরে পাঠাতে, আমাকে কোথায় বোলপুর শান্তিনিকেতনে দিয়ে দিতে। মানে ও আমাকে মোটে সহ্য করতে পারতো না। খন্তিমা কিছু দি, তো মরলে মুখে কেউ জল দেবে না রে, কেউ জল দেবে না রে তোর মুখে। একটা বাচ্চাকে তুই বাইরে পাঠাতে চাইছিস? হ্যাঁ, তোর এরকম মেন্টালিটি? ও ওই অনন্তদের কাছে, মানে ওদেরকে নিয়ে এখন একটু পরে ভিডিও করবো অনন্তদের। হ্যাঁ, অনন্তদের বাড়িতে গেছি, অনন্ত আমাকে কন্টিনিউয়াসলি বলেছে তোকে বোর্ডিং এ পাঠাবো। ইন্ধনটা কার থেকে পেয়েছে? এই রত্না খানকে সরে বসছে মগি, ওর থেকে ইন্ধনটা পেয়েছিল, ওর থেকে ইন্ধনটা পেয়ে এরকম অনন্ত বলতো। অনন্ত তো মানে একদম আমার পায়ের জুতো মনে করি, আমি অনন্তকে পায়ের জুতো মনে করি। ওদের বাড়িতে যখন গেছিলাম না বন্ধুরা, অনন্ত কন্টিনিউয়াসলি বলতো তোকে বোর্ডিং এ দেওয়া হবে, তোকে বোর্ডিং এ দেওয়া হবে। ঠিক আছে? আর আমি যদি কোনো মানে অসতর্কতা বশত কোনো আচরণ করে থাকি, কোনো ভুল না, সেইটা যদি করেও থাকি কোনো ভুল না, আমার দিক থেকে অন্তত কোনো ভুল না। তোমরা পারবে তোমাদের ঘরের সন্তানকে বাইরে পাঠাতে? পারবে না তো। কিন্তু রত্না খান কি পারবে? তো খান কি মগি, ও ওই জন্যই ও পারবে, ওই জন্যই ও পারবে, কারণ ভালো মানুষ হতো, যে ভালো মানুষ হবে সে কখনো পারবে না। খান কি মগি বুঝিও পারবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। তো যাই হোক, তো ওর তো সেই ইয়েটা পূরণ হয়নি না, ও তো জ্বলবেই। ও বাইরে পাঠাতে চাইছিল, আমিও বাইরে যাইনি, আমিও ঘরের মধ্যেই ছিলাম, ঘরের মধ্যেই আছি, মানে কিছু তো কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করবো, মানে ওর সব টপিকসে কথা বললে আমার মুখ খারাপ হবে হবে হবে। ঠিক আছে? যখনই দেখবে তোমরা ওকে নিয়ে টাইটেল আর থাম্বনেল লেখা হয়েছে, অবশ্যই একটু কাইন্ডলি তোমরা হেডফোনটা ইউজ করবে, মানে এটা রিকোয়েস্ট, থাম্বনেল রিকোয়েস্ট। মানে ওকে নিয়ে কথা বলবো আর খিস্তি বেরোবে না, তা তো হতে পারেই না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। কেমন? ভিডিওটা আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো।
ওইটুকু অনন্তকে ভিডিও করব, তবে কয়টা দিন পর। ঠিক আছে, চলো টাটা।